ধর্ষণকে একেবারে একটা ছেলে খেলা করে দেওয়া হয়েছে। পোস্তার এই যে ব্রিজ ভাঙা, পোস্তার ব্রিজ ভাঙা, তারা তো সব শুনেছি বেরিয়ে এসেছে তারা। দাপটে থাকতে হবে, মানে পুরো ভাষাটাই হলো দাপটের ভাষা। নমস্কার, জনশক্তি নেটওয়ার্কে আপনাদের স্বাগত। আজকে আমরা আলোচনায় বসেছি। আলোচনার বিষয়বস্তু আরজিকর থেকে ল কলেজ, ধর্ষণে কি শেষ কথা বলবে? আমাদের সঙ্গে আলোচনায় আছেন অধ্যাপিকা মালিনী ভট্টাচার্য, সাংসদ প্রাক্তন এবং মহিলা আন্দোলনের নেত্রী, লেখিকা, অধ্যাপিকা। আর আমাদের সঙ্গে আছেন আইনজীবী, সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আমি এই দুজনকে স্বাগত জানাচ্ছি এবং আলোচনাতে চলে যাচ্ছি। আজকে আমরা আলোচনা করছি আমাদের রাজ্যে পরিস্থিতি নিয়ে। যেভাবে আরজিকর থেকে ল কলেজ, মাঝে ফুটফুটে মেয়ে তামান্না, আমরা যেভাবে একের পর এক ঘটনা ঘটানো হচ্ছে এবং আমরা যেভাবে হারাচ্ছি, আমাদের ছাত্রীদের হারাচ্ছি, সম্ভাবনার সামনের দিকের যারা এগিয়ে থাকবে তাদের হারাচ্ছি, এই অবস্থাতে আমরা পড়ে গেছি। কিসের জন্য, কিভাবে হচ্ছে এত দুষ্কৃতিরাজ, এটা কিভাবে হচ্ছে আমরা দেখে যাচ্ছি একের পর এক। শাস্তি কি হচ্ছে না? এটা কি সমাজ বিরোধীদের রাজ্য হয়ে গেল? এই প্রশ্নটা খুবই অসঙ্গত নয়। আমরা যদি পরম্পরা দেখি, যে ধর্ষণ আগে একটা নিন্দনীয় ঘটনা ছিল। ধর্ষক সে মুখ লুকিয়ে ঘুরে বেড়াতো। আপনাদের মনে আছে, আমরা আমাদের কলেজ জীবনে বোধহয় দেখেছিলাম তপন সিং এর সেই বিখ্যাত ছবি আদালত একটি মেয়ে, যেখানে একটি মেয়ে সে ধর্ষিতা হয়েছে এই অভিযোগে তার পরিবার পরিজন কিভাবে বিধ্বস্ত হয়। তাই একটা সামাজিক কলঙ্কের চিহ্ন ছিল। এবং ধর্ষকরা কিন্তু আদালতে কি সাজা পাচ্ছেন তার থেকে অনেক বেশি গুরুত্ব ছিল তারা সামাজিকভাবে কিভাবে ঘৃণিত হচ্ছেন, তারা লজ্জিত হচ্ছেন। এখন ধারাটা পাল্টে গিয়েছে। কেউ কোনো অপরাধ করলে আদালত তাকে কি সাজা দেবে কি সাজা দেবে না তার জন্য মানুষ খুব বেশি দিন অপেক্ষা করেন, এবং অপেক্ষা করতে করতে কখনো কখনো হয়তো নিরাশ হয়ে যান। অপরাধীরা কিন্তু এই সময়টায় তাদের মনোবল বৃদ্ধি করেন। তারা ভাবেন যে আমরা তো ঘটিয়ে যাব, কি হবে। সামাজিক যে ক্রোধ, সামাজিক যে নিন্দা, সেটা যেন আমার মনে হচ্ছে ক্রমশ ক্রমশ একটু দুর্বল হয়ে পড়ছে, এবং সেই দুর্বলতারই সুযোগ বোধহয় এই সাম্প্রতিককালে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। আমি প্রসঙ্গত বলে দিই, তারপর নিশ্চয়ই মালিনী দিয়ে আলোচনা করবেন। যে যারা শাসন ক্ষমতায় থাকেন, উচ্চ পদে থাকেন, তারা যদি যথেষ্ট ক্রোধ এবং ঘৃণা তাদের রাজনৈতিক আচরণ, প্রশাসনিক ভাষণের থেকে না ছড়ান, তাহলে মানুষ কিন্তু ভয় পায় না। আমাদের রাজ্যে ঘটনাক্রমে 2011 পরবর্তী সময় আমরা দেখেছি ধর্ষণকে একেবারে একটা ছেলে খেলা করে দেওয়া হয়েছে। যে ধর্ষিতা হয়েছে তার দিকে আঙুল তুলে বলা হয়েছে নিশ্চয়ই ধর্ষকের সঙ্গে তার ব্যবসায়িক সম্পর্ক ছিল। কেউ ধর্ষণ করছে, ওটা বাচ্চা ছেলেদের ব্যাপার। বেঁচে থাকলে যেমন সর্দি কাশি হয়, তেমন ধর্ষণটা একটা খুব জীবনের দৈনন্দিন ক্ষমতায় যারা আছে তাদের থেকে কথাটা এসেছে। এবং আরো মারাত্মক এসেছে যে ধর্ষণ হলে পর একটা ক্ষতিপূরণের মাত্রা ঠিক করে দেওয়া হয়েছিল। এবং এই কথাগুলো যখন সর্বোচ্চ শাসনের পদ থেকে আসে, তখন যারা ধর্ষণ করেন তারা মনে করে নেন ধর্ষণটা অত বড় একটা অপরাধ নয়। কেন আমাদের পিতৃতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা আমরা লালিত পালিত হয়েছি, সেখানে শেখানো হয়। একটি সংগঠনের প্রধান তিনি তো সেদিন বলেই ফেললেন যে মহিলাদের কাজ হচ্ছে সন্তান উৎপাদন করা এবং পুরুষের বিনোদন করা। এই সমস্ত দৃষ্টিভঙ্গি থেকে আমার মনে হয়
এখন এর প্রভাবটা বেড়ে গিয়েছে, দুর্বৃত্তদের প্রভাব বেড়ে গিয়েছে। মালিনীদি এইখানে একটু জিজ্ঞেস করবে যে ক্ষতিপূরণ এই বিষয়টা আর ধর্ষণের সংস্কৃতি, আমরা বিলকিস বানোর ঘটনাটা আমাদের যেভাবে আঘাত করেছে, এই 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 ব্যাধিটা, এবং তাকে যেভাবে মালা পরিয়ে পরে নিয়ে আসা হয়েছে, তার সাথে এই সমস্ত ঘটনায় হবে এক সূত্রে বেঁধে যাচ্ছে। যেটা বিকাশ বলছিলেন যে একটা যেন ধর্ষণ সম্বন্ধে একটা সহনশীলতা চলে এসেছে, শুধু তাই নয়, এমনকি এরকমও মনে হচ্ছে যেন যে ধর্ষক তাকে কিছুটা একজন মানে পুরুষালী এক বীর হিরো, সেইভাবে যেন তাকে দেখার একটা তরিকা চলে আসছে। এই প্রসঙ্গে আমি বলি যে তাই যদি হয়, আমাদের সাধারণ মানুষের মধ্যে একটা তো সুবিচারের ধারণা থাকে, যখন এই ধরনের ঘটনা ঘটে তখন আমরা সুবিচার চাই। সুবিচারটা কিভাবে আসবে? যেমন আরজি করের ক্ষেত্রে বা এই কালীগঞ্জের যে বাচ্চা মেয়েটি, তার ক্ষেত্রে তারা তো মরেই গেল। হ্যাঁ, এখন যে মরে গেল তাকে সুবিচার দেওয়া বড় মুশকিল, অসম্ভব। কারণ প্রাণের মূল্য তো কোনো কিছু দিয়ে হয় না। ক্ষতিপূরণটা সেখানে একটা অপমানকর একটা ব্যাপার। ক্ষতিপূরণের যে ধারণা আমাদের আইনে আছে, বিকাশ এটা আরো ভালো বলতে পারবেন, সেটা আছে, কিন্তু সেটা হলো একজন নিগৃহীতা সে যাতে সমাজে তার জায়গাটা ফিরে পায়, তার জন্য তার যে সহায়তাটা দরকার, আর্থিক সহায়তা, অন্যান্য সহায়তা, সেটা সরকার দেবে, এবং সেটা সরকার যে অপরাধী তার কাছ থেকে আদায় করে সেটা দেবে, এই পর্যন্ত ধারণা আছে। কিন্তু একজন মারা গেল আর সেখানে একজন টাকার থলি হাতে চলে গেলেন, এতে ক্ষতিপূরণ হয় না, এতে কোনো সুবিচারও হয় না। সুবিচার তখনও হয় না যখন আমরা দেখি এই কিছু কিছু ব্যক্তি যারা বলছেন যে ওই চটজলদি মেরে ফেলো, যে অপরাধী তাকে চটজলদি মেরে ফেলো। চটজলদি তুমি মারো আর তুমি তাকে আইনি প্রক্রিয়াতেই মারো। আমরা কিন্তু আমাদের অভিজ্ঞতায় যা দেখেছি, কখনো ধর্ষকের ওপর মৃত্যুদণ্ড দিয়ে কখনো কিন্তু ধর্ষণের ঘটনাকে বন্ধ করা যায়নি। তাহলে সুবিচার বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি যে এমন একটা ব্যবস্থা যেখানে এই ধরনের ঘটনা আর ঘটবে না। আমাদের যদি কোনো আন্দোলন থাকে, সেই আন্দোলনটা কিন্তু এই কারণে যে আমরা চাই যে এই ধরনের ঘটনা আর না ঘটুক। কি হলে সেটা হবে না, সেখানে সরকারের দায়িত্ব আছে, প্রশাসনের দায়িত্ব আছে, সেখানে আইন বিভাগের দায়িত্ব আছে, সেখানে সাধারণ মানুষের দায়িত্ব আছে। এই সব মিলিয়েই কিন্তু সুবিচার হতে পারে, এবং আমরা দেখছি এখন যে এই সুবিচার পাওয়াটা বড় মুশকিল হয়ে যাচ্ছে। আন্দোলন করে তুমি খানিকটা ঠেকালে, কিন্তু যাচ্ছে। আরজি করের আন্দোলন তো চলছে, লাগাতার চলছে। আমি তো মনে করি আরজি করের আন্দোলন বন্ধ হয়ে যায়নি, সেটা চলছে। 1 বছর হতে চললো, এই 9ই আগস্ট 1 বছর হবে। কিন্তু এই যে আন্দোলনটা চলছে, এটা যদি থেমে যেত, আন্দোলনটা যদি কেউ প্রতিরোধ না করত, তাহলে পরে কিন্তু এটা আরো বেশি আমরা দেখতাম যে এই যেটুকু নাকি থেকে যাচ্ছে, যেটুকু আমরা সুবিচারের দিকে মনে হচ্ছে 2-1 পা এগোতে পারছি, সেটাও কিন্তু হতো না। আর আমি একটা কথা খালি বলবো, সেটা হচ্ছে যে এই যে কসবায় যে ল কলেজের ক্ষেত্রে মেয়েটির খুব ভাগ্য যে মেয়েটি বেঁচে বেরিয়ে আসতে পেরেছে, এবং আমি বলবো যে সে সেই বুদ্ধিটা দেখিয়েছে, শুধুমাত্র সাহস নয় কিন্তু এটা বুদ্ধি। কারণ সে বুঝতে পেরেছে যে যদি সে এখনকার মতো এদের অত্যাচার মেনেও নেয়,
এখানে অত্যাচারটা থামবে না, রোজ তাকে এই অত্যাচার সহ্য করতে হবে, এই বুদ্ধিটা ছিল বলেই সে বেরিয়ে এসেছে। আমার মনে হয় এইটার থেকে আমাদের আন্দোলনটা আরেকটা শুরু করা কথা দরকার। একটু বলছি, এই যে কলেজ, ল কলেজ এবং আরজিকর হাসপাতাল, হাসপাতাল, কলেজ, এখানে যে মেয়েরা ঢুকতে পারলো, যারা পড়তে পারলো, যারা এর মধ্যে আছে, আমরা তো একসময় মনে করতাম যে তারা সমস্ত এই মনুবাদ, পিতৃতন্ত্র থেকে একটু বেরিয়ে এসেছে, তাদের মাধ্যমেই আমরা কথা বলতে পারি। এবার তারা যেভাবে তাদেরকে ধর্ষণের আক্রান্ত করা হচ্ছে, তাহলে কি একটা ভীষণ সামাজিকভাবে মেয়েদেরকে দাবিয়ে দেওয়া, যেটাকে আমরা বলি যে পেছনে ফেলার একটা শক্তি, এটা শাসক শ্রেণীর মধ্যে আছে? একটা প্রসঙ্গত একটা কথা বলি, আজকে আরজিকর এবং ল কলেজ শহরে উচ্চ মধ্যবিত্ত পরিবারের মেয়েরা লাঞ্ছিত হয়েছেন বলেই কিন্তু একটা আন্দোলনের তেজ দেখা যাচ্ছে। কিন্তু ইতিমধ্যে এই গ্রামাঞ্চলে কিন্তু একেবারে ধর্ষণটা একটা আদিবাসী স্বাভাবিক প্রক্রিয়া হয়ে গেছে। আদিবাসী মেয়েদের উপর আমি একের শুধু তা পর না, এই এক। যে ধর্ষণের রেট ঠিক করে দেওয়া, মানে ক্ষতিপূরণের মাত্রা ঠিক করে দেওয়া, এর পরিণতি কি হয়েছে আপনাকে বলি। আমাকে এই পেশাগত কারণে এরকম বহু অভিযোগ শুনতে হয়। একজন নির্যাতিতা অনেক দুঃখ করে কাঁদতে কাঁদতে ফোন করে বলছেন যে এই হয়েছে। আমি বললাম, থানায় যাননি কেন? বলছে, থানায় গিয়েছিলাম, থানা থেকে বলল অভিযোগ টভিযোগ লেখার দরকার নেই, ওদের অফিসে চলে যান, বসে মিটিয়ে নিন। এখন এই ধর্ষণ বা মেয়েদের ওপর অত্যাচার হলেই একটা প্রবণতা তৈরি হয়েছে বর্তমান শাসনকালে, মিটিয়ে নিন। মিটিয়ে নেওয়া মানে কি? আপনি গেলেন, ভাই তুমি আর কাউকে কিছু বলো না, তোমায় কিছু মেনে নাও। টাকা দিয়ে দিচ্ছি। একেবারে ধর্ষণটাও কিন্তু বাজারের একটা পণ্যে পরিণত হয়েছে। অর্থাৎ তুমি ধর্ষণ করতে পারো, কিন্তু তোমার পকেটে টাকা থাকলে টাকা দিয়ে তুমি মিটিয়ে নাও, ধর্ষণ করা তোমার বৈধ হয়ে গেল। এই ধর্ষণের একটা সামাজিকীকরণ করার প্রক্রিয়া পশ্চিমবঙ্গে কিন্তু প্রবলভাবে 2011 উত্তরকালে দেখা দিয়েছে। এই এটাই সত্যটাকে অস্বীকার ধর্ষণের করলাম। রাজনীতি, মানে পলিটিক্স অফ রেপ আমি আমরা যেটা বলি। এখানে যখন হচ্ছে, তামান্না মারা গিয়েছে, সমস্ত মানুষ অত্যন্ত বিক্ষুব্ধ। একটা শিশু মারা গেলেন নির্বাচনী সংঘর্ষে নয়, প্রকৃতপক্ষে রাজনৈতিক ক্রোশ থেকে। এটাকে যারা নির্বাচনী সংঘর্ষ বলছেন তাদের সঙ্গে আমি দ্বিমত পোষণ করি। এটা একেবারে রাজনৈতিক আক্রোশ থেকে, যে তুমি আমার বিরুদ্ধে প্রচারের সাহস দেখিয়েছো, অতএব তোমাকে আমি উচিত শিক্ষা দেবো। উচিত শিক্ষা কি? যে সন্তানকে খুন করে দিলাম। পাশাপাশি দেখবেন ক্যানিং এ কিন্তু এই সময়ই একটি ঘটনা ঘটেছে। এইরকম ঘটনা প্রচুর ঘটে যাচ্ছে। বর্ধমানে একটি আদিবাসী পরিবার জানি, যেখানে আমাদের তাদের সাময়িক নিয়ে আসতে হয়েছিল কলকাতায়। আদিবাসী পরিবার ধর্ষিতা হচ্ছে, আমরা থানায় গিয়ে ধমক টমক দিয়েছি, থানা বলছেন যে হ্যাঁ নিশ্চয়ই আমরা নিরাপত্তা দেব। সেই পরিবার বলছেন আপনারা চলে গেলে পরেই তো আমাদের উপর অত্যাচার হবে, আর থানাও বলছে আমরা কতক্ষণ নিরাপত্তা দেব। মানে রাজনৈতিক শক্তি যখন সংগঠিতভাবে ধর্ষণটাকেও তাদের একটা অন্যতম কার্যক্রম করে ফেলে, আমি এই কথাটা বলছি, অনেকে ক্ষিপ্ত হবেন, তারা যদি এলাকায় এলাকায় শাসক দলের যে তথাকথিত খুব বড় সাংগঠনিক শাখা প্রশাখা আছে, তারা যদি ধর্ষণটাকে অত্যন্ত জঘন্য অতম্য অপরাধ বলে মনে করতেন, তারা সেইভাবে ব্যবস্থা নিতেন, তারা ডেকে টাকা দিয়ে মিটিয়ে দেওয়ার প্রবণতা করতেন না। মানে এখানে কি এটা হচ্ছে যে যারা সমাজ বিরোধী দুষ্কৃতি, যাদের যারা আছে তারাই শাসন ক্ষমতা চালাচ্ছে? সেটা তো একটা বটেই, যে যারা সমাজে অপরাধ করেন তারা একটা রাজনৈতিক সংগঠিত বাহিনী হিসেবে এখন শাসন ক্ষমতায় আছেন। এটা যেমন গেলে একটা দিক, আরেকটা দিকও নিশ্চয়ই আলোচনা হবে, যে সাম্প্রতিককালে গোটা দেশে কিন্তু যারা শাসন ক্ষমতায় আছেন, তারা প্রশাসনকে ব্যবহার করছেন মনুবাদী সংস্কৃতিকে প্রচার করার জন্য। এই যে প্রসঙ্গত বলা হলো বিলকিস বানুর কথা, বিলকিস বানু। যারা ধর্ষক, যাদের আদালত সাজা দিয়েছে, তাদের প্রশাসনিক ক্ষমতা বলে মুক্ত করে দেওয়া হলো। শুধু মুক্ত করা নয়, তাদের জনসমক্ষে নিয়ে এসে বরণ করা হলো, মালা দিয়ে তাদের বরণ করে বলা হলো যে তোমরা উচ্চ বর্ণের, তোমরা ধর্ষণ করতে পারো না। এই যে মনুবাদী সংস্কৃতি, সেটা কিন্তু আমাদের রাজ্যে খুব ভালোভাবেই প্রতিষ্ঠা পেয়ে যাচ্ছে। পেয়ে যাচ্ছে। এটা একটা মারাত্মক প্রবণতা।
সেজন্য এই লড়াইটা, যেটা আমার মনে হয়, আমি ভাবি আপনারা নিশ্চয়ই আলোচনা করবেন, আমাদের যুদ্ধটা কিন্তু একজন ধর্ষক সাজা পাক যেমন চলছে, সমান্তরালভাবে এই ধর্ষণের যে মানসিকতা, একটা দর্শন তো আছে, যেই দর্শনের মূল কথা হচ্ছে মেয়েরা ভোগ্য কন্যা, এছাড়া অন্য কিছু নয়, সেই দর্শনটাকেও কিন্তু তীব্রভাবে আক্রমণ করা হচ্ছে। এইটা জিজ্ঞেস করব যে আমাদের এখানে কনভিকশন রেট আমি আবারও বলি, কনভিকশন রেটে কিন্তু আমরা দেখেছি সাজা কিন্তু কখনোই অপরাধীকে ভয় পাইয়ে দেয় না, যাকে বলা হয় পরিভাষায় ডেটারেন্ট এফেক্ট নেই। কিন্তু সাজাও তো হচ্ছে না, সাজা হচ্ছে না, সাজা হতে অনেক সময় লাগে, আর এর কোনো ডেটারেন্ট এফেক্ট নেই। তো একজন মানুষকে, প্রথমত আমাদের দেশে ক্যাপিটাল পানিশমেন্ট মানে ডেথ পেনাল্টি, এটা অত্যন্ত নিন্দনীয়। এটা সেটা চেয়েও বলা হচ্ছে সাজা। সাজা একটা, যদি অপরাধীকে শাস্তি পেতে হবে এবং পাশাপাশি একটা অপরাধী মনস্কতা থাকে, তাকে মুক্ত করতে হবে, এটা সামাজিক কাজ। যে আমরা বলি কারেকশন, সাজা পায়, এইটাই বলছি, যেটা বিকাশ বললেন, যদি সে সাজা পায়ও, সাজাপ্রাপ্ত অপরাধী সেও তো জানে যে সে বেরিয়ে আসবে। হাতরাসে কি হচ্ছে, আর এই হাতরাসে যেটা হচ্ছে, পোস্তার এই যে ব্রিজ ভাঙা, পোস্তার ব্রিজ ভাঙা, তারা তো সব শুনেছি বেরিয়ে এসেছে, তারা কাজে তারা ধরাও পড়ে, তারা আদালতে সাজাও হয়, তারপরে তাদের বাইরে বেরিয়ে তাদের ফুলের মালা পরাতে কতক্ষণ। তারা কি ভয় দেখায় যে আমার বিরুদ্ধে বললে পরে ঠিক আছে আমি তো বেরিয়ে আসবো আবার, এবং এই যে বলছে বেরিয়ে আসবো, তার যারা অনুচর সহচারী বন্ধু বান্ধব, তারা কিন্তু এই বেরিয়ে আসা তত্ত্বটাকে সমর্থন করছে। এটা ঠিক। আর বিকাশ, জেলের ভেতর থেকেও তো অনেকে নিজেদের সাম্রাজ্য চালিয়ে যাচ্ছে। এটা তো ঠিক। প্রশাসন যে কথা বলার চেষ্টা করলেন আমাদের সঞ্চালিকা, সেটা হচ্ছে যে প্রশাসনের মাথায় যারা আছেন তারা এই মনস্কতার লালন পালন করছেন বলেই বোধহয় এটা বাড়ছে। আমারও মনে হয় কথাটা ঠিক। আমি একটা কথা বলি, মনুবাদের প্রসঙ্গটা উঠলো যখন, যেটা মানে মনুবাদের উৎপত্তি যার থেকে, সেই মনুস্মৃতি, সেটার যে একটা কর্তৃত্ববাদী এবং পিতৃতান্ত্রিক একটা থাকবন্দি একটা সমাজের ধারণা রয়েছে তার মধ্যে, সে তো রয়েইছে, সেটাকে ব্যবহার করা হচ্ছে। কিন্তু এই যে ব্যবহার করা হচ্ছে, সেটা কেন ব্যবহার করছে সেটাও আমাদের ভাবতে হবে। ব্যবহার করা হচ্ছে ঠিক এই কারণে যে বর্তমানে আমাদের ওপর যে শাসক শ্রেণীর দাপট চলছে, সেটা রাজ্যেই হোক বা কেন্দ্রেই হোক, তাদের যে চরিত্র, সেই চরিত্রটা হলো সম্পূর্ণভাবে যারা আমার প্রজা তাদের আমি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রাখবো, দাপটে থাকতে হবে। মানে পুরো ভাষাটাই হলো দাপটের ভাষা, ব্রাহ্মণ্যবাদী দাপট, সব রকমের ব্রাহ্মণ্যবাদী দাপট, ক্ষমতা, পিতৃতান্ত্রিক দাপট, তারপরে যারা নাকি ধর্মীয় সংখ্যালঘু তাদের ওপরে দাপট, মানে যে আমার বিরুদ্ধে যে একটা কথা বলবে তার উপরে দাপট। এই যে একটা দাপটের রাজনীতি, এটার মধ্যে যারা মেয়ে, পেছনে তো নিশ্চয়ই এখানে আর্থিক ক্ষমতা এটা রয়েছে। আর্থিক ক্ষমতা মানে তুমি মনে করো না, তুমি মনে করো এই তো কিছুদিন আগে কলকাতার হাসপাতালে স্যালাইন ব্যবহার করে কিছু মেয়ে তারা মারা গেল। স্যালাইনটা ব্যবহার করার কথা নয়, কিছু লোক জানতো যে এই স্যালাইনটা সন্দেহজনক স্যালাইন, জানতো, তা সত্ত্বেও এটা ব্যবহার করে কিছু শিশু মারা গেল, কিছু মা মারা গেল। এটাও তো এক ধরনের খুন, এটাও তো এক ধরনের ভায়োলেন্স। এবং এই যে ভায়োলেন্সটা, এটার উদ্দেশ্যটাই হলো যে আমি যেভাবে চালাবো তোমাকে ঠিক সেইভাবেই চলতে হবে, তার বাইরে তুমি যেতে পারবে না। কাজে মনুবাদের যে সংস্কৃতি, মনুবাদী যে সংস্কৃতি, সেটা হলো এই বর্তমান কালের নয়া উদারবাদের যে দাপটের সংস্কৃতি, যে আমরা অনেক সময় ফ্যাসিবাদী কথাটাও ব্যবহার করি, ফ্যাসিবাদী সংস্কৃতি, এর মধ্যে কিন্তু এটা হতে বাধ্য। এই মেয়েদের উপর যে ধর্ষণের মতো যে অপরাধটা আমরা দেখছি, তার থেকে আলাদা তো নয়।
এই যে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, হুম। বাচ্চাগুলোর যে অবস্থা হচ্ছে, বাচ্চা মেয়েরা স্কুলে যেতে পারছে না, অল্প বয়সে বিয়ে। অল্প এটা হচ্ছে বয়সে তো, বিয়ে আমি হয়ে তো যাচ্ছে। প্রসঙ্গত বহু জায়গায় বলি যে আমরা যে সমস্ত প্রকল্পের কথা খুব উল্লসিত হয়ে হ্যাঁ। বলি, তার কি সামাজিক মূল্যায়ন হয়েছে? হুম। আজকে কন্যাশ্রী কন্যাশ্রী করে আমরা খুব লাফালাফি করি, কিন্তু কন্যাশ্রী সামাজিক মূল্যায়ন যাকে বলি আমরা, সোশ্যাল অডিট, সোশ্যাল অডিট। আমাদের কি হচ্ছে, সামাজিক। নাবালিকা মেয়ে বিয়ে বেড়ে গেছে, হুম। নাবালিকা পাচার বেড়ে গেছে, পাচার বেড়ে গেছে, নাবালিকা এবং মা, স্কুল থেকে নাবালিকা মায়ের মা, সংখ্যা সংখ্যা বেড়ে নাবালিকা গেছে, মায়ের নাবালিকা সংখ্যা বিয়ে, বেড়েছে। এবং স্কুল ছুট বেড়ে গিয়েছে। একটা সময় ছিল যেখানে দেখা গিয়েছিল যে মাধ্যমিকে মেয়েদের কিন্তু অংশগ্রহণটা ছেলেদের বেশি, থেকে হ্যাঁ, বেশি বেশি। হচ্ছিল, কমে গেছে। এখন সেটা ক্রমশ ক্রমশ কিন্তু বিলীন হয়ে যাচ্ছে। আরেকটা জিনিস সেটা ভাবার, শিক্ষাক্রমের মধ্যে আমরা কিছু অযৌক্তিক, বিজ্ঞান বিরোধী এবং কুসংস্কারমূলক কিন্তু পাঠের মধ্যে নিয়ে আসছি, যেটা প্রকৃতপক্ষে ফ্যাসিবাদের জন্ম দেয়, যে অযৌক্তিক চিন্তা, অলৌকিক ভাবনার উপর ভরসা করা এবং অন্ধ আনুগত্য। এই দেখবেন বর্তমান শিক্ষা ব্যবস্থার মধ্যে কিন্তু এটার খুব প্রাবল্য আছে। মানিদি ভালো বলতে পারেন, উনি শিক্ষা জগতের সঙ্গে যুক্ত, আপনিও যুক্ত, যে এইটাকে এই যে আনার চেষ্টা হচ্ছে, তার মধ্য দিয়ে কিন্তু যুক্তিহীনতা, তর্কহীনতা তৈরি হচ্ছে, যা বাধ্য করে কিন্তু ক্রমশ ক্রমশভাবে দুর্বলতর শ্রেণীকে আরো দুর্বল করে দেওয়া। মানে এটা তো মহিলাদের ওপর, মেয়েদের ওপর, মায়েদের ওপর সব থেকে বেশি চেপে বসছে কুসংস্কার এবং অন্ধ চিন্তা। মানে কেন মহিলারা চাপিয়ে দেওয়া চাপিয়ে হচ্ছে। দেওয়া হচ্ছে। যে মেয়েরা লেখাপড়া শিখে এগিয়ে আসতে চায়, তাদের তো কর্মজগৎ থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা হচ্ছে। এবার আমি দ্বিতীয় আরেকটি দিকে একটু জিজ্ঞেস করছি আপনাদের মালিনীদি, বিকাশদা দুজনকেই। ধর্ষণের চিত্র যেভাবে ভয় পাইয়ে দেওয়া, এর থেকে তো মেয়েদের আরো সমাজে তাদের গুটিয়ে যাওয়া, ঘরে গুটিয়ে যাওয়াটা, এটা তো বেড়ে যাবে। বাড়ি থেকে ভয়ে পাঠাতে পারবে না। একটা কোথাও যদি মেয়েরা পড়তে যায়, তার সিঁড়িতে বাবা মায়েরা বসে থাকছেন, বাবা অথবা দাদা অথবা মা বসে থাকছেন, কারণ এটা তো আরো মেয়েদের পিছিয়ে তাই নেবে। তো, তাতে এটা শুধুমাত্র তো মেয়েদের বিষয় নয়, সমাজটাকে তো এই এটা 2025 সালে পরিকল্পনা, পিছিয়ে নেবে। এটা পরিকল্পনা হচ্ছে। আপনারা জানেন, হিটলারের তত্ত্বই ছিল, যদি ধর্ষণ করো তাহলে শুধু একটা পরিবার ভয় পাবে না, অনেক পরিবার ভয় অনেক পেয়েছে। পরিবার আতঙ্কিত হয়ে পড়বে। ওই রাইট টু রেপ দেয়া হয়েছিল তখন ওদের হুম। ব্লু শার্ট অ্যান্ড ব্রাউন শার্টকে। এখন আমাদের এখানে এই ধর্ষণটাকে এভাবেই ধীরে ধীরে এমন পর্যায়ে এসেছে যে হাসপাতাল, এখন একেবারে ভয় কলেজ, দেখিয়ে, হ্যাঁ, ভয় দেখিয়ে দেওয়া হচ্ছে। কলেজ, আইন কলেজ, সেখানে যারা যুক্ত হয়েছেন তারা কিন্তু বাইরের কেউ নন, কলেজের প্রাক্তনী, সে এখন ক্ষমতা বলে সেখানকার অস্থায়ী কর্মচারী, প্রলুব্ধ করছে একটি মেয়েকে, তোমাকে আমি ওই পদ পাইয়ে দেবো। তো ওই পদ পেতে গেলে পর তার বিনিময়ে কিছু দিতে হবে, তো বিনিময়টা হচ্ছে তোমার দেহ। তো নারী দেহটা একটা বিনিময়যোগ্য পণ্যে পরিণত করছেন, এবং সেটা শাসক দলের পক্ষ থেকে পরোক্ষ প্রত্যক্ষ ভাবেই লালিত হচ্ছে। এই নিয়ে তো আইনেও অনেক দূর আমরা এখন এগিয়ে গেছি, মানে ভারতের কথা, দেশের কথা বলছি, যে আমরা এটা নিয়ে আইনেও তো অনেক সাজা, আইনের মধ্যেও তো এগুলোকে সেটা অপরাধ তোমার তো হিসেবে মনে যাচ্ছে। আছে যে প্রত্যেকটা আইনের জন্য, আমাদের প্রত্যেকটা লড়াই করতে হচ্ছে, প্রগতিশীল হ্যাঁ, আইনের জন্য আমাদের অনেক লড়াই লড়াই করতে হয়েছে। হ্যাঁ, এখন আমরা যেটা দেখছি সেটা হলো এই সমস্ত প্রগতিশীল আইন, যার কিছু কিছু ভালো ফল মেয়েরা পাচ্ছিল, বা সমাজের অন্যান্য যারা বঞ্চিত অংশ যারা তারা পাচ্ছিল, সমস্ত থেকে আমাদের কিন্তু একটা পিছিয়ে যাওয়ার পর্ব চলছে, এইটাই। আমাদের পিছিয়ে যেতে বাধ্য করছে। আমরা যেখানে ছিলাম স্বাধীনতার পরবর্তী 20 বছর 25 বছর, আমরা যে রাস্তাটাতে যতটা এগিয়েছিলাম, এগিয়েছিলাম, আমরা বেশি কিন্তু সেখান থেকে আবার আমাদের ঠেলে পেছনে সরিয়ে দেওয়া হচ্ছে, এবং এই প্রক্রিয়াটাই এখন চলছে। কাজে আমাদের যে লড়াইটা, আমি অন্তত মনে করি যাকে বলা হয় ওয়ার অফ পজিশন, মানে প্রত্যেকটা জায়গায় মাটি কামড়ে থেকে লড়াই করা, যে মাটিটা আমার আছে সেই মাটিটাকে হাতছাড়া হতে না দেয়। একটা স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে গিয়ে তোমাকে দেখতে হবে, পড়ে থাকতে হবে যাতে স্কুলটা বন্ধ না হয়। একটা হাসপাতালে রোগী ভর্তি হচ্ছে না, 100 দিনের কাজ সুপ্রিম কোর্টের
নির্দেশ এসে গেছে, কিন্তু সেটা দেওয়া হচ্ছে না। তো তোমাকে যেখানে সেটা হচ্ছে না সেখানে সে কামড়ে পড়ে থেকে সেই লড়াইটা করতে হবে। সেটাতে কিন্তু আমরা সামনে এগোতে পারবো না, সেটাতে শুধু আমাদের জমিটা আমরা ধরে রাখতে অর্থাৎ আমি বলি ধর্ষণটা কিন্তু একটা কোনো বিচ্ছিন্ন ঘটনা বিচ্ছিন্ন নয়। ঘটনা নয়, ধর্ষণ একটা এটা সামাজিক প্রক্রিয়ার একটা এটা অংশ, রাজনীতির একটা অংশ। শোষকের একটা প্রক্রিয়া, এবং এর বিরুদ্ধে আন্দোলন, সামাজিক আন্দোলন এটাই একমাত্র পথ। রাজনৈতিক আন্দোলন, মানুষের নেমে আসা আন্দোলন, এইটাই তার একমাত্র উত্তর হতে পারে। তবেই আমরা দেশকে রক্ষা করতে পারবো। Don't forget to like, share, and subscribe to stay updated with the latest incidents. Hit the bell icon to never miss an update. We will see you next time with more news that matters. Stay informed, stay safe.